নমস্কার বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই গীতা বড়বাবুকে বলছে যে স্বস্তিকবাবুর জন্য সেও বাইরে যাবে। এটা জেনে বড়বাবু তখন গীতাকে বলছে যে আপনি এই অবস্থাতে কিভাবে যেতে পারেন। গীতাকে বলছে আপনি যদি না থাকেন তাহলে কৃপান সেন তো তুড়ি মেরে এই কেসের বাইরে বেরিয়ে যাবে। এমনকি ধীমান সেনও 14 দিন পরে পুলিশ কাস্টাডি থেকে বাইরে বেরিয়ে আসবে। এমনকি কিরণকান্তি ব্যানার্জিও বাইরে আছেন। গীতা তখন বলছে যে স্বস্তিকবাবুর জীবনের ঝুঁকি আছে, সেই জন্যই তাকে যেতে হচ্ছে। আপনি 3-4টে দিন ম্যানেজ করুন, আমি তার মধ্যেই ঠিক চলে আসব। তখন বড়বাবু এই কথা শুনে বলছেন যে আমি বড়জোর ক্রিমিনালকে কোর্টে প্রডিউস করতে পারবো, কিন্তু এরপরে কোর্টের ম্যাজিকটা তো আর আমি দেখাতে পারবো না, সেটা আপনাকেই দেখাতে হবে। আর তাছাড়া এই কেসের জন্য যথাযথ প্রমাণও গীতা সবটাই জোগাড় করে ফেলেছে, শুধু তার বাবার স্টেটমেন্টটা বাদে। উত্তরে তখন গীতা একটাই কথা বলছে যে আমার কাছে গোটা দুনিয়া একদিকে আর স্বস্তিকবাবু একদিকে। গীতা বলছে যে স্বস্তিকবাবুর কাছে যাওয়ার পথ আমার সবটাই বন্ধ হয়ে গেছে, একমাত্র এটা ছাড়া, তাই আমাকে যেতেই হবে। আর ফেরত এসে আমি এই গোটা র্যাকেটটার মুখোশ টেনে হিচড়ে ফেলে দিতে না পারলে আমার নামও গীতা এলএলবি নয়। এই বলে কিন্তু গীতা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে কিরণকান্তি ব্যানার্জি বড়বাবুকে ফোন করেছে। বড়বাবুকে ফোন করে বলছেন তিনি নাকি শুনেছেন যে ধীমান সেন খুব তাড়াতাড়ি জেল থেকে বের হচ্ছেন, আর গীতা নাকি স্বস্তিকের সাথে মধুচন্দ্রিমায় যাচ্ছে। গীতার ব্যাপারে কিন্তু এরকম কথা শুনে বড়বাবু খুব রেগে যায়। রেগে গিয়ে বলছে গীতা কিন্তু আপনার মেয়ের বয়সী, তার ব্যাপারে ভদ্রভাবে কথা বলুন। এরপর বড়বাবুকে ওই কিরণকান্তি সাফ জানিয়ে দিচ্ছে যে গীতা কিন্তু অলরেডি এই কেসটা হেরে বসে আছে, আর কাব্যা অলরেডি উইনার হয়ে গেছে। এই কেসটা হচ্ছে একটা পাতি ক্রিমিনাল কেস, কোর্ট পর্যন্ত গেলেই সবাই বেকসুর খালাস হয়ে যাবে। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর কিন্তু বড়বাবু মনে মনে খুব ভাবছে যে তিনি কিভাবে জানলেন যে গীতা বাইরে যাচ্ছে। এরপর অগ্নিজিৎ বাবুকে প্রলয় জিজ্ঞাসা করছে যে সে শুনেছে যে স্বস্তিক নাকি বাইরে যাচ্ছে। এটা শুনে অগ্নিজিৎ বাবু বলছেন যে স্বস্তিকের মানসিক অবস্থা ভালো নয়, তাই বিশ্রামের দরকার আছে, তাই একটু হিল স্টেশনে পাঠাচ্ছি। এরপর কিন্তু প্রলয় এই বিষয়টার মধ্যে একটা সন্দেহের গন্ধ পাচ্ছে। পেয়ে তার দাদাকে জিজ্ঞেস করছে স্বস্তিককে বাইরে পাঠানোর উদ্যোগটা কার, তার নিজস্ব নাকি অন্য কারো, নাকি অন্য কেউ এই বিষয়টা তার মাথাতে ঢুকিয়ে দিয়েছে। এরপর অগ্নিজিৎ কিন্তু বুঝতে পারছে যে প্রলয় তাকে অলরেডি সন্দেহ করছে। আর প্রলয় তো আরও জোর করছে যে কি হলো, সত্যি কথাটা বলো, কে তোমাকে জোর করেছে। তখন কিন্তু অগ্নিজিৎ বাবু সত্যি কথাটা বলতে বাধ্য হয় যে এটা গিনি আর বন্নির প্ল্যান। এটা শুনেই তো প্রলয় অবাক হয়। প্রলয় বলছে আমি জানতাম যে আমি এই দুটো নামই শুনতে পাবো। অগ্নিজিৎ তো তখন অবাক হয়ে যায় যে কেন, এইভাবে বলার কারণ। এইটা জিজ্ঞাসা করছে আর কি প্রলয়কে যে এইভাবে কেন বলছো। প্রলয় তখন বলছে যে কারণ আমি পরিষ্কার বুঝতে পারছি যে কোনো উদ্দেশ্য নিয়ে স্বস্তিককে এখান থেকে সরানো হচ্ছে। আর তার দাদাকে বলছে যে তুমি আজকাল বড্ড অন্যের কথা শুনে কাজ করছো। একবার ভেবে দেখাতো যে বন্নি আর গিনি, যারা এতদিন কোনো দিনও স্বস্তিকের ব্যাপারে কোনো কিছুতেই মাথা ঘামায়নি, তারা হঠাৎ করে এতটা সিম্প্যাথি দেখাচ্ছে কেন ওই স্বস্তিককে। কখনো ভেবে দেখেছো তুমি? কারণ ওখানে স্বস্তিক একা যাচ্ছে না, কাভ্যাকেও পাঠানো হবে, সেহেতু কিছু একটা ঘটতে তো বাধ্য। তখন অগ্নিজিৎবাবু বলছেন না না, কিচ্ছু ঘটবে না, কারণ ওর সাথে মেহেক যাবে। এরপরে তো প্রলয় তার দাদার সাথে কথা বলে এটা ভালো করে বুঝতে পারে যে মেহেক যাচ্ছে কিন্তু তার স্বামী যাচ্ছে না, তাই এই গোটা ব্যাপারটা থেকে স্বস্তিককে কিন্তু যে করেই হোক বের করে আনতেই হবে। এটা নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করা হচ্ছে, আর এতে গীতারও ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে তো অগ্নিজিৎ বলছে যে তোমাকে এই সমস্ত ব্যাপার নিয়ে ভাবতে হবে না, আর মাথাও ঘামাতে হবে না। এই বলে সেখান থেকে চলে যায়। তখন কিন্তু সেখানে বন্নি এসে পড়ে আর প্রলয়কে বলছে যে হঠাৎ করে তুমি স্বস্তিকের প্রতি এত কেয়ারিং হয়ে গেলে কি করে? সারাদিন ধরে তো শুধু গীতা গীতা করে যাও, তাহলে আজকে স্বস্তিক স্বস্তিক করছো কেন? গীতা গীতা করতে করতে তো স্বস্তিকের একটা খোঁজও নাও না, তাহলে এখন হঠাৎ করে স্বস্তিক স্বস্তিক করছো যে? বলছে গীতা তো পরোয়া করলো না, গীতা তো একদম সোজা এসে ডিভোর্স পেপারে সই করিয়ে দিয়ে চলে গেল, কারো পরোয়া করলো না। তো গীতা যখন কারো পরোয়া করলো না, তখন স্বস্তিকই বা পরোয়া করতে যাবে কেন? আর তাছাড়া এই বাড়ির লোকই বা গীতার এত পরোয়া করবে কেন? তাহলে তো অগ্নিজিৎবাবু ওনার ছেলের জন্য যেটা করছেন অবশ্যই ভালো করছেন, তোমার এই ব্যাপারে মাথা না ঘামালেও চলবে, প্রলয়কে বলছে। এরপর তো বন্নি এটা ওটা বলে চলে যায়। তখন সেখানে প্রলয়ের স্ত্রী আসে, বলছে যে তুমি একদম ঠিক কাজ করছো এই ব্যাপারে মাথা ঘামিয়ে, আমি নিশ্চিত যে বন্নি আর গিনি মিলেই তার ভাসু ঠাকুরের মাথাটা খেয়েছে। যাই হোক, ওদের দুজনের মধ্যে তো এই সমস্ত কিছু নিয়ে কথা হচ্ছে যে যেগুলো হচ্ছে এগুলো বর্দা করছে না, বর্দাকে দিয়ে করানো হচ্ছে, আর গিনি আর বন্নি এই বর্দাকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে। তো এই সমস্ত কথাবার্তা হওয়ার পর ওদিকে কিন্তু প্রলয় গীতাকে ফোন করেছে। গীতাকে ফোন করে গীতা এই ব্যাপারটা জানে কিনা সেটা জিজ্ঞেস করছে। গীতা বলছে যে হ্যাঁ, আমি এই ব্যাপারটা জানি, আর
স্বস্তিকবাবুকে ওখানে যে পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে আপনারা জানেন? তখন তো প্রলয় বলছে না। গীতা বলছে আমি কিন্তু আপনাকে খুব ভরসা করে বলছি, আপনি কাউকে বলবেন না যে ওখানে স্বস্তিকবাবুকে মারার প্ল্যান করা হচ্ছে। এটা শুনে কিন্তু প্রলয় প্রচণ্ড ভয় পেয়ে যায়। বলছে যে তবে তবে কি হবে? বলে আর কি হবে, রক্ষা করার জন্য একজন যাবে। বলছে কে যাবে? গীতা বলছে এই কথাটাও কিন্তু আপনি কাউকে বলবেন না, আমি যাব। আমি গিয়ে ওখানে স্বস্তিকবাবুর উপরে নজর রাখবো যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। গীতা নাকি ওখানে গিয়ে ওই বাড়ির ছেলেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। ওদিকে গীতা তো কোর্টে গেছে, আর কোর্টে গিয়ে কিন্তু অগ্নিজিৎ বাবুর মুখোমুখি হয়েছে, মানে অগ্নিজিৎ বাবু আসছিল আর কি, তখন দুজনেই মুখোমুখি। অগ্নিজিৎ বাবু গীতাকে জানাচ্ছে যে মাত্র কটা এভিডেন্স দিয়ে কিন্তু কোর্টকে এইভাবে বিভ্রান্ত করা যায় না। এরপরে গীতা যখন কৃপানের ব্যাপারে অগ্নিজিৎ বাবুকে সাবধান করছে, তখন অগ্নিজিৎ বাবু গীতাকে বলছে যে কি এমন দুটো কেস জিতে গেছো তাই তুমি ধরাকে সরাজ্ঞান করছো। এরপরে পদ্ম যখন সেখানে আসে, তখন কৃপান কিন্তু পদ্মর সামনে অভিনয় করছে যে আমি ফিরে এসেছি। কৃপান তো বিভিন্নভাবে পদ্মর সামনে নাটক করতে থাকে। তখন গীতা বলছে যে ও কিন্তু নাটক করছে তোর সামনে, তুই কিন্তু সবটা গুলিয়ে ফেলছিস পদ্ম, তুই তো বেনারসিটা উদ্ধার করেছিলি, আর কাব্যার কানের দুলটা তো তুই দেখতে পেয়েছিলি। পদ্ম বলছে আমি কিচ্ছু দেখিনি আর কিছু জানতেও চাই না, আমার ঘর চাই বর চাই ব্যাস। বলছে দোহাই তোমার, তুমি আমার জীবনে একটা কালো ছায়া হয়ে দাঁড়িয়েছো, শুধু একটা কালো ছায়া। গীতা কিন্তু খুব রেগে যায়, পদ্ম বলে চিৎকার করে ওঠে। এরপরে সেখানে কিন্তু আরেকজন উকিল আসে, বলছে কি পদ্মর কাছেও জায়গা নেই, মুখার্জি বাড়িতেও জায়গা নেই? তখন কিন্তু কৌশলবাবু বলে চিৎকার করে ওঠে গীতা। গীতাকে বলছে তুমি কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে আছো, আর একটু পেছলেই কিন্তু সোজা নিচে, মরণ ছাড়া কিন্তু তো কোনো উপায় নেই তোমার। বলছে তোমাকে আমি অ্যাডভাইস দিচ্ছি, না কিরণকান্তি ব্যানার্জি, না ধীমান সেন, না কৃপান, কাউকে কিন্তু ঘাটানোর চেষ্টা করো না, ফল কিন্তু ভালো হবে না। এবার অগ্নিজিৎ বাবু বলছেন যেদিন ওই ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে গেছো সেদিনই সবকিছু চুকে বুকে গেছে, আমিও এবার চেষ্টা করছি যাতে তোমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি কাভ্যার সাথে স্বস্তিকের বিয়ের ব্যবস্থা করব। বলছে আমার ছেলেটা এখন একটু রেস্ট নিতে যাচ্ছে, একটু এত ঝড়ঝাপটা গেল তো ওই জন্য একটু পাহাড়ে যাচ্ছে, একটু মাইন্ডটা শান্ত করতে। আসলে তোমার জীবনে তো ক্রাইম ছাড়া কিছু নেই, তোমার ওকালতি ছাড়া কিছু নেই, আর ওর জীবনে ভালোবাসা ছাড়া কিছু নেই। বলছে সেই ভালোবাসাটা ওকে দিতে পারে, তখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। ওদিকে ঘুরে দেখতেই দেখে গীতা যেখানে কাভ্যা আসছে, মানে কাভ্যার কথা বলছে অগ্নিজিৎ। এরপর কিন্তু সবাই গীতার সামনে দিয়ে কোর্ট থেকে বেরিয়ে যায়। গীতা তারপর বলছে এই বুড়ো বয়সে লোকটার ভীমরতি ধরছে, বুঝতে পারছে না যে ওনার বিরুদ্ধে ওনার পরিবারের বিরুদ্ধে একটা কুৎসিত চক্রান্ত হচ্ছে। স্বস্তিক মুখার্জিকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, ও কিন্তু নিজে যাচ্ছে না, আর সেখানে গিয়ে ও কিন্তু টার্গেট হবে। আর আমি শিওর যে এর পেছনে কৃপান সেন আর ধীমান ব্যানার্জি আছে। বলছে কৃপান সবটা জানে, এমনকি আমার বাবাকে যে খুন করার চেষ্টা করা হয়েছিল সেটাও কৃপান জানে, তাদেরই চাল ছিল এটা, আর আমি তোদের কাউকে ছাড়বো না, এমনটাই বলছে গীতা। বলছে আমি যাকে স্বামী বলে মেনেছি তাকে বাঁচানোর দায়িত্বও আমার। ওই পুরাণে ছিল না বেহুলা, লক্ষিন্দর, সত্যবান, সাবিত্রী, এগুলোর মধ্যে তো শুধু গল্প ছিল না, তার মধ্যে নিছক সত্যতা ছিল, তার মধ্যে বাস্তবতাও ছিল, আর আমি সেটাই প্রমাণ করব। বলছে আমি প্রমাণ করে দেব যে তাদেরকে অনুসরণ করেই স্বামীকে বাঁচানো যায়, আর আই উইল ডু দ্যাট। দেখা যাচ্ছে গীতার কথাগুলো কিন্তু সেই গুন্ডাটা আবারও শুনছে, মানে 24 ঘন্টা গীতাকে কেউ না কেউ ফলো করছে। গীতা বলছে আমি বাঁচাবো, আমি স্বস্তিকবাবুকে বাঁচাবো। এই বলে গীতা ওখান থেকে চলে যায়, আর গুন্ডাটা গীতাকে দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।